প্রিয় দর্শক বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো 20 লক্ষ বন্য শূকরের বিরুদ্ধে ইব্রাহিম ত্রাউরের এমনই এক অবিশ্বাস্য প্রযুক্তি অভিযান সম্পর্কে, যা দেখে পুরো বিশ্ব হতবাক হয়ে তাকিয়ে রয়েছে। 20 লক্ষ বন্য শূকর। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন। আফ্রিকার শাহিন মরু অঞ্চলের মানুষ প্রায় পাগল হয়ে যাচ্ছে এই 20 লক্ষেরও বেশি বুনো শূকর নিয়ে। এই প্রাণীগুলো এক রাতের মধ্যেই কৃষকদের পুরো এক বছরের পরিশ্রম নষ্ট করে দিতে পারে। প্রতি বছর আফ্রিকার কৃষিখাতে এদের কারণে প্রায় $119 মিলিয়ন বেশি ক্ষতি হয়। আর দেশের বাকি অংশের মানুষ প্রায় দর্শকের মতো বিষয়টি দেখে থাকে। কেউ কেউ তো তাদের দুর্দশা নিয়ে হাসাহাসিও করে, কিন্তু এরপর এক নীরব মোড় আসে। আলাদাভাবে লড়াই করার বদলে কয়েকটি কমিউনিটি একসঙ্গে কাজ শুরু করে। তারা ফাঁদ পাতা, শিকার করা এবং নজরদারিকে একটি সমন্বিত ব্যবস্থায় পরিণত করে। এক খামার থেকে অন্য খামারের শূকর তাড়ানোর পরিবর্তে তারা তাদের ঘিরে ফেলতে শুরু করে। কয়েক সপ্তাহের মধ্যেই এর ফলাফল পুরো আফ্রিকা জুড়ে দেখা যেতে থাকে। তাহলে কি এমন ঘটল যার ফলে আফ্রিকার এই কৃষি দুঃস্বপ্নকে একটি সুসংগঠিত যুদ্ধে পরিণত করতে পারল? বুনো শূকর আফ্রিকার কোনো আদিবাসী প্রাণী নয়। কয়েকশো বছর আগে এই মহাদেশে এমন কোনো বিশাল বুনো শূকরের জনসংখ্যাও ছিল না। ইউরোপীয় অভিযাত্রীরা প্রথম এগুলো এখানে নিয়ে আসে। পরে প্রাথমিক বসতিরা দীর্ঘ যাত্রার সময় খাবারের উৎস হিসাবে শূকর ছেড়ে দিত। সময়ের সাথে কিছু শূকর পালিয়ে যায়, কিছু পরিত্যক্ত হয়, আর কিছু 19 থেকে 20 শতকের আফ্রিকার বন্য শূকরের সঙ্গে সংক্রায়ন করা হয় খেলাধুলার শিকারের উদ্দেশ্যে। এর ফলাফল ছিল এক ভয়ঙ্কর সংকর প্রজাতি। বড় আকারের, বুদ্ধিমান, অত্যন্ত অভিযোজিত এবং অস্বাভাবিক দ্রুত বংশবৃদ্ধি করতে সক্ষম। আফ্রিকার উষ্ণ মরু অঞ্চলে প্রচুর পানি ও বিস্তীর্ণ খোলা জমি তাদের বিস্তারের জন্য আদর্শ পরিবেশ হয়ে ওঠে। আর আফ্রিকার সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় বুর্কিনা ফাসো। সেখানে বুনো শূকরগুলো যেন এক অদৃশ্য সেনাবাহিনীর মতো আচরণ করতে থাকে। কোনো ইউনিফর্ম নেই, কোনো সীমানা নেই, কিন্তু ক্রমাগত নতুন এলাকায় ঢুকে পড়ছে। 2004 সালে আফ্রিকার সাধারণ একজন কৃষক তার জমিতে ভুট্টা বপন করছিলেন। সারির শেষ প্রান্তে ট্রাক্টর ঘোরানোর সময় তিনি অবিশ্বাস্য এক দৃশ্য দেখলেন। শতাধিক বুনো শূকর সেইমাত্র বপন করা বীজ খাচ্ছে। গতকাল নয়, গত সপ্তাহ নয়, মাত্র কয়েক মিনিট আগে মাটিতে দেওয়া বীজ তারা খুঁড়ে তুলে ফেলেছে। আফ্রিকার ওই কৃষক দাঁড়িয়ে দেখলেন শূকরগুলো সুশৃঙ্খল লাইনে ভুট্টার সারি ধরে এগোচ্ছে এবং প্রতিটি সারি উল্টে দিচ্ছে। কয়েক মুহূর্তের মধ্যেই তার কয়েক ঘন্টার পরিশ্রম এবং বড় অঙ্কের অর্থের ক্ষতি হয়ে গেল। এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা ছিল না, বরং এটি ছিল সেই মুহূর্ত যখন আফ্রিকা বুঝতে পারল তারা এক নতুন ধরনের সমস্যার মুখোমুখি হয়ে রয়েছে। সেই বছরেই প্রথম ওই আফ্রিকার কৃষকের বুনো শূকরের আক্রমণের শিকার হতে হয়। 20 বছর আগে তিনি অন্যের জমিতে এমন ঘটনা দেখেছিলেন এবং ভেবেছিলেন এগুলো কোনো বিরল কোনো ঘটনা হতে পারে, কিন্তু এখন সমস্যা তার নিজের জমিতে এসে পড়েছে এবং এবার থামার কোনো লক্ষণই ছিল না। এরপর থেকে প্রতি বছর তাকে বহু একর জমিতে পুনরায় বীজ বপন করতে হয়েছে। বীজ, জ্বালানি, শ্রম এবং সময় সব কিছুই বারবার খরচ করতে হয়েছে। আবহাওয়া বা রোগের কারণে নয়, বরং বুনো শূকরগুলো ভুট্টা বপনের যন্ত্র চিনে ফেলেছিল। তারা এলোমেলোভাবে আক্রমণ করত না, বরং ট্রাক্টরের কাজ লক্ষ্য করত এবং সেটি দূরে সরে যাওয়ার জন্য ধৈর্য ধরে অপেক্ষা করত। তারপর হামলা চলত। আর আফ্রিকার ওই কৃষক, তিনি একা ছিলেন না। তার খামারের যা ঘটেছিল সেটি ছিল সারা আফ্রিকা জুড়ে ছড়িয়ে পড়া এক বিশাল সমস্যার ক্ষুদ্র একটি অংশ মাত্র। আফ্রিকার ওয়াইল্ড লাইফ ডিপার্টমেন্টের তথ্য অনুযায়ী 2019 সালের হিসাব অনুযায়ী রাজ্যের কৃষক ও পশুপালকরা প্রতি বছর প্রায় $119 মিলিয়ন ক্ষতির সম্মুখীন হন বুনো শূকরের কারণে।
2025 সালের মধ্যে যখন ফসলের ক্ষতির পাশাপাশি সম্পত্তির ক্ষতিও যোগ করা হয় তখন মোট ক্ষতির পরিমাণ বেড়ে দাঁড়ায় $500 মিলিয়ন কাছাকাছি। ধ্বংসের মাত্রা মানুষের কল্পনার চেয়েও অনেক বেশি। এটি শুধু ভাঙ্গা বেড়া বা নষ্ট বাগানের বিষয় নয়, অনেক ক্ষেত্রে পুরো ক্ষেত এক রাতেই নিশ্চিহ্ন হয়ে যায়। ফলে কৃষকদের আবার নতুন করে সব শুরু করতে হয়। আর এই সমস্যা এখন আর শুধু গ্রাম অঞ্চলের সমস্যা নয়, বুনো শূকর শহরেও ঢুকে পড়েছে। যেমন আফ্রিকার কিছু শহরে স্কুলের মাঠও নষ্ট করে দিয়েছে। কৃষিক্ষেত্রে ভুট্টা হলো শূকরদের সবচেয়ে পছন্দের একটি ফসল। তারা সয়াবিন ও গমও নষ্ট করে, কিন্তু সবচেয়ে বড় ক্ষতি করে ভুট্টার ক্ষেত্রে। কিছু কৃষক টিকে থাকার জন্য মিলো, তুলা বা অন্য ফসল চাষ শুরু করেছেন, কিন্তু ফসল পরিবর্তন করলেই সমস্যার সমাধান হয় না। এতে শুধু লক্ষ্যবস্তু বদলায়। কারণ আসল বিপদ শুধু শূকরের সংখ্যা নয়, বরং তাদের অবিশ্বাস্য দ্রুত বেড়ে ওঠা। আফ্রিকার ওই কৃষক সব পদ্ধতি চেষ্টা করেছিলেন। ফাঁদ পাতেন, টোপ ব্যবহার করেন, কুকুর দিয়ে শূকর তাড়ান, কিন্তু ফল একই ছিল, সর্বোচ্চ সামরিক স্বস্তি। শূকরগুলো নির্মূল হয়নি। তারা পাশের জমিতে সরে যেত এবং চাপ কমলেই আবার ফিরে আসতো। এটা সমাধান ছিল না, শুধু সমস্যাটাকে অন্যের ঘাড়ে চাপিয়ে দেওয়া ছিল। তত্ত্ব অনুযায়ী ফাঁদ পাতা কার্যকর শোনায়, কিন্তু বাস্তবে এটি এক অন্তহীন চক্রে পরিণত হয়। আফ্রিকার ওই কৃষক এমন কিছু কৃষকদেরকে চেনেন যারা বছরে 200 থেকে 300টি শূকর ধরতে পারেন, তবুও তাতে তেমন কোনো প্রভাব পড়ে না। কারণ তাদের বিস্ফোরক হারে বংশবৃদ্ধির ফলে আশেপাশের শূকর সংখ্যা মাত্র কয়েক মাসেই সেই ঘাটতি পূরণ করে ফেলে। এ যেন অসীম হারে বাড়তে থাকা সমস্যার বিরুদ্ধে একা একা সরল পদ্ধতিতে লড়াই করা। তার উপর বুনো শূকর বোকা নয়, তারা ফাঁদ এড়িয়ে চলতে শেখে, খাওয়ার সময় পরিবর্তন করে এবং যেখানে বেশি শিকার হয় সেই এলাকা এড়িয়ে যায়। ফলে প্রচলিত পদ্ধতিগুলো আর কার্যকর থাকছে না। তাহলে এখন কেন মানুষ বলছে যে বুনো শূকরের সমস্যা হয়তো শেষের দিকে? আফ্রিকার ইব্রাহিম ত্রাউরে কোনো এক গোপন অস্ত্র আবিষ্কার করেনি, বরং তারা একটি বহুস্তরীয় নিয়ন্ত্রণ ব্যবস্থা তৈরি করেছে, যেখানে প্রতিটি অংশ অন্য অংশকে শক্তিশালী করেছে। সারা রাজ্যে ক্যামেরা ও মোবাইল সংযুক্ত স্মার্ট ফাঁদ বসানো হয়েছে। কৃষকেরা বড় বড় কোরাল ফাঁদ তৈরি করে ভুট্টা দিয়ে টোপ দেয়, আর ক্যামেরা সরাসরি তাদের ফোনে লাইভ ভিডিও পাঠায়। শূকরগুলো খাবারের জন্য ঢুকে পড়ে বুঝতেই পারে না যে তাদের প্রতিটি পদক্ষেপ নজরদারিতে আছে। যখন পুরো দল ভিতরে ঢুকে পড়ে তখন যে কোনো জায়গা থেকে একটি মাত্র ট্যাপেই গেট বন্ধ করে দেওয়া যায়। আফ্রিকার কিছু আবাসিক অঞ্চলে যখন শূকর ঢুকে পড়ে তখন আফ্রিকার ওয়াইল্ড লাইফ সার্ভিসেস এই একই পদ্ধতি ব্যবহার করেছিল। বাসিন্দারা বৈদ্যুতিক বেড়া ব্যবহার করলেও আসল সাফল্য আসে নিখুঁত রিয়েল টাইম নিয়ন্ত্রণের মাধ্যমে। কোনো অপেক্ষা নয়, কোনো অনুমান নয়, সঠিক মুহূর্তে সঠিক পদক্ষেপ। এখানে পার্থক্য হলো পরিসরের। প্রচলিত ফাঁদে সাধারণত 1 বা 2টি প্রাণী ধরা পড়ে অথবা খুব তাড়াতাড়ি সক্রিয় হয়ে যায়, কিন্তু স্মার্ট ফাঁদ অপারেটরের অপেক্ষা করার সুযোগ দেয় যতক্ষণ না পুরো দলটি ঢুকে পড়ে। একে একে নয়, একেবারে পুরো দল নির্মূল করা হয়। এর খরচ অবশ্যই বেশি। প্রাথমিক স্থাপনে কয়েক হাজার ডলার লাগে, সঙ্গে মোবাইল ফি ও রক্ষণাবেক্ষণ খরচ। কিন্তু 160 একর ভুট্টা খেতে পুনরায় বীজ বপন করতে যদি শুধু বীজ ও শ্রমের একর প্রতি $400 খরচ হয়, তাহলে অনেক কৃষক বুঝতে পারেন একটি বড় ক্ষতি ঠেকালেই স্মার্ট ফাঁদের খরচ উঠে আসতে পারে। ফলে অনেক প্রতিবেশী মিলে খরচ ভাগাভাগি করে একাধিক জমি পর্যবেক্ষণের জন্য যৌথভাবে এই ব্যবস্থা ব্যবহার করা হয়। তবে এসব ফাঁদ ব্যবহারে ধৈর্য দরকার। শূকরদের 10 দিন থেকে 2 সপ্তাহ পর্যন্ত প্রশিক্ষণ দিতে হয়। প্রথমে গেট খোলা রাখা হয় যাতে তারা নির্ভয়ে খাবার খেতে আসে।
তারপর ধীরে ধীরে গেট নামানো হয়। ফাঁদ পুরোপুরি সক্রিয় হওয়ার সময় পর্যন্ত শূকরগুলো এতটাই স্বস্তিতে থাকে যে তারা সতর্কতা হারিয়ে ফেলে। তবুও আফ্রিকার একটি বিষয় পরিষ্কারভাবে বোঝে, শুধু স্মার্ট ফাঁদ যথেষ্ট নয়, দ্রুত ছড়িয়ে পড়া এলাকায় আরও আক্রমণাত্মক ব্যবস্থা দরকার। এমন একটি উপায় যা শূকরদের অভিযোজনের সুযোগই দেবে না। কিছু কোম্পানি যেমন হেলিকপ্টারকে আক্রমণাত্মক প্রজাতি নিয়ন্ত্রণ অস্ত্রে পরিণত করেছে। ভোরবেলায় গ্রাহকেরা বহু $মিলিয়ন হেলিকপ্টারে চড়ে আফ্রিকার খামারের উপর নিচু দিয়ে উড়ে যায়, ভারী অস্ত্র দিয়ে একটিমাত্র লক্ষ্য নিয়ে, নিচে ফসল ধ্বংসকারী বুনো শূকর খুঁজে বের করা ও নির্মূল করা। হরিণ সাধারণত নির্দিষ্ট এলাকায় থাকে, কিন্তু বুনো শূকর ক্রমাগত চলাফেরা করে, আর এই চলাচলেই তাদের সবচেয়ে বড় দুর্বলতা। কারণ যতই অভিজ্ঞ হোক, মাটিতে থাকা শিকারীরা এক রাতে মাত্র কয়েকশো একর জমি কভার করতে পারে। হেলিকপ্টার টিমের ক্ষেত্রে চিত্র সম্পূর্ণ ভিন্ন। তারা মাত্র কয়েক ঘন্টার মধ্যেই হাজার হাজার একর জমি পর্যবেক্ষণ করতে পারে, কিন্তু সমন্বিত এলাকায় তা 4 লাখ একর পর্যন্ত পৌঁছে যায়। আকাশ থেকে সব কিছু পরিষ্কার দেখা যায়। পাইলটরা ঘন ঝোপের ভিতরে দিনের বেলা লুকিয়ে থাকা শূকরদের বিশ্রামের জায়গা শনাক্ত করতে পারে, খাবারের এলাকার মাঝখানের চলাচলের পথ চিহ্নিত করতে পারে, এমনকি খাল ও দুর্গম ভূখণ্ড পার হওয়ার সময়ও তাদের অনুসরণ করতে পারে, যেসব জায়গা যানবাহন পৌঁছানোই সম্ভব নয়। এই আকাশপথের তথ্য কৃষকদের শূকরদের চলাচল সম্পর্কে পরিষ্কার ধারণা দেয়, যা বহু বছরের মাটিতে দাঁড়িয়ে পর্যবেক্ষণ করেও পুরোপুরি বোঝা সম্ভব হয়ে ওঠেনি। সাধারণত শিকার অভিযান প্রায় 2 ঘন্টা স্থায়ী হয় এবং সূর্যোদয়ের সময় শুরু হয়, ঠিক তখন যখন শূকরদের খাবার ও প্রজননের সময় সর্বোচ্চ থাকে। এই শিকারের প্যাকেজের দাম শুরু হয় প্রতি ব্যক্তি $4000 থেকে। আফ্রিকার ব্যক্তিগত জমিতে জমির মালিকের অনুমতি থাকলে আলাদা শিকার লাইসেন্সের প্রয়োজন হয় না। এই কার্যকারিতা বাস্তব, তবে যারা সরাসরি এতে জড়িত তারাও সীমাবদ্ধতা স্বীকার করেন। আকাশপথে শিকার অত্যন্ত শক্তিশালী পদ্ধতি, কিন্তু এটি একা যথেষ্ট নয়। এটি একটি বৃহত্তর ব্যবস্থার অংশ হিসাবে সবচেয়ে কার্যকর, যেখানে মাটি থেকে আকাশ পর্যন্ত একটানা চাপ প্রয়োগ করা হয়। এরপর আফ্রিকার তথাকথিত যুদ্ধমানের বিষ ব্যবহারের অনুমোদন দেয়, যা বিশেষভাবে বুনো শূকরকে নিয়ন্ত্রণের জন্য তৈরি হয়। এটি এলোমেলো বিষ প্রয়োগ নয়, বরং এটি এক ধরনের নিয়ন্ত্রিত রাসায়নিক যুদ্ধ, নির্দিষ্ট শর্তাধীন এবং কঠোরভাবে নিয়ন্ত্রিত। যারা এই পদ্ধতি ব্যবহার করতে চান তাদের প্রশিক্ষণ নিতে হয় এবং সনদ পেতে হয়। টোপ রাখার জায়গা বেড়া দিয়ে ঘেরা বাধ্যতামূলক, যাতে গবাদি পশু বা অন্য কোনো প্রাণী ঢুকতে না পারে। টোপ রাখার যন্ত্র এমনভাবে তৈরি যে এটি একটি শারীরিক বাধা হিসেবে কাজ করে, গিলেটিন স্টাইল দরজা বা চুম্বকীয় ব্যবস্থার মাধ্যমে, যা খুলতে যথেষ্ট শক্তি প্রয়োজন হয়। হরিণ বা পাখিরা বা র্যাকুনরা এটি খুলতে পারে না, কেবল বুনো শূকরেই পারে। কিন্তু আসল বিষয় শুধু বিষ নয়, বরং এটি কিভাবে ব্যবহার করা হচ্ছে। শুরুতেই বিষাক্ত টোপ দেওয়া হয় না। প্রথমে ধীরে ধীরে শূকরদের ভুট্টা থেকে অবিষাক্ত টোপে অভ্যস্ত করা হয়। শূকররা যখন ফিডার খুলে নিরাপদে খেতে শিখে যায়, তখনই বিষ প্রয়োগ করা হয়। পুরো প্রক্রিয়াটি 10 দিন থেকে 2 সপ্তাহ সময় নেয়। ফিডারের দরজা ধাপে ধাপে নিচে নামানো হয়, যাতে প্রতিবার শূকরদের আরও বেশি শক্তি প্রয়োগ করতে হয়। কোনো তাড়াহুড়া নয়, কোনো ধাপ বাদ দেওয়া নেই। ধৈর্যের ফলাফল মেলে নিশ্চিত সাফল্যে। একটি সাউন্ডার বা শূকরদের পুরো দল, সাধারণত 20 থেকে 30টি সমন্বিত আক্রমণে একসঙ্গে নির্মূল করা হয়। একই সময়ে গবেষকেরা আরও নতুন রাসায়নিক বিকল্প পরীক্ষা চালিয়ে যাচ্ছেন, যাতে শূকররা বিষ এড়িয়ে চলার আচরণ গড়ে তুলতে না পারে। পরিবেশগত প্রভাব ও প্রাণী কল্যাণ নিয়ে বিতর্ক চলছেই, কিন্তু তথ্য বলছে সঠিকভাবে প্রয়োগ করলে এই পদ্ধতি অন্য যে কোনো মাটিভিত্তিক পদ্ধতির চেয়ে দ্রুত ও বেশি কার্যকরভাবে শূকর নির্মূল করতে সক্ষম হয়। তবুও স্মার্ট ফাঁদ, হেলিকপ্টার শিকার ও বিষ এসব থাকা সত্ত্বেও আফ্রিকা বুঝেছিল সমস্যা পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে আরেকটি গুরুত্বপূর্ণ উপাদান প্রয়োজন। এখন পর্যন্ত বলা সব সমাধানই কার্যকর ছিল, কিন্তু বহু বছর ধরে এগুলো ব্যর্থ হয়েছে একটি মৌলিক কারণে। কৃষকেরা একা একা কাজ করেছিলেন।
কাউন্টি আকাশপথে শিকার চালাতো, কিন্তু পাশের কাউন্টি কিছুই করতো না। বুনো শূকরদের জন্য এটি কোনো ব্যর্থতা ছিল না, বরং এটি ছিল ফাঁক ফোকরে ভরা একটি ব্যবস্থা। তারা শুধু সেই জায়গায় সরে যেত যেখানে সবচেয়ে চাপ কম। ধীরে ধীরে আফ্রিকার মানুষ বুঝতে পারে সমস্যাটি সরঞ্জামের অভাবে নয়, বরং সেগুলো কিভাবে ব্যবহার করা হচ্ছে সেটাই মূল বিষয়। একটি খামারে কার্যকর পদ্ধতি। পাশের জমির অংশ না নিলে অর্থহীন হয়ে যায়। একটি অসংগঠিত অংশই পুরো অঞ্চলের প্রচেষ্টাকে ভেঙে দিতে পারে। পরিবর্তনের মোড় আসে তখন যখন আফ্রিকা ব্যক্তিগত উদ্যোগ থেকে অভিযান ভিত্তিক চিন্তাধারায় যায়। বিচ্ছিন্ন প্রচেষ্টার বদলে বড় পরিসরে নিয়ন্ত্রণ কর্মসূচি সংগঠিত হয়। একাধিক খামার, একাধিক কাউন্টি একই সময়ে একই কৌশল ব্যবহার করে। চাপ আর বিচ্ছিন্ন ছিল না, বুনো শূকরদের পালানোর পথ আর ছিল না। যখন পুরো অঞ্চল সমন্বিতভাবে রাতের শিকার, কৌশলগত ফাঁদ পাতা এবং রাসায়নিক নিয়ন্ত্রণের নির্দিষ্ট সময়সূচি অনুযায়ী চালাতে শুরু করে, তখন শূকরের সংখ্যা দ্রুত কমতে থাকে এবং সেই অবস্থায় বজায় থাকে। ফসলের ক্ষতি তীব্রভাবে কমে যায়। অর্থনৈতিক ক্ষতির প্রবণতা উল্টো দিকে ঘুরতে শুরু করে। দামি প্রযুক্তি একাধিক গোষ্ঠীর মধ্যে ভাগাভাগি করা হয়। ফাঁদের ক্যামেরা যৌথভাবে ব্যবহার করে সম্পত্তির সীমানা পেরিয়ে শূকরদের চলাচলের নতুন মানচিত্র তৈরি করা হয়। রিয়েল টাইম যোগাযোগ ব্যবস্থা দ্রুত প্রতিক্রিয়া জানাতে সাহায্য করে। যখনই শূকরদের দল দিক পরিবর্তন করে, সীমান্তবর্তী এলাকা এখনও ঝুঁকিপূর্ণ ছিল, কারণ সেখান দিয়ে শূকর আবার ঢুকতে পারত। তবুও আফ্রিকার আঞ্চলিক চাপ জনসংখ্যা পুনরুদ্ধারের গতি অনেক কমিয়ে দেয়। আর যত বেশি এলাকা এই সমন্বিত মডেলে যুক্ত হয়, ততই বাকি ফাঁকগুলো বন্ধ হতে শুরু করে। যখন সমন্বিত অভিযান ফল দিতে শুরু করে, তখন আফ্রিকার শুধু শূকরের সংখ্যা কমানো নয়, বরং কিভাবে তাদের আবার ফিরে আসা ঠেকানো যায় সেই প্রশ্নের দিকেও নজর দেয়। আর সেই পরিবর্তন টেবিলে এক সম্পূর্ণ ভিন্ন ধারণা নিয়ে আসে। গবেষণা কর্মসূচিগুলো এখন এমন পদ্ধতি তৈরি করছে যা বুনো শূকরদের হরমোনকে সরাসরি লক্ষ্য করে তাদের বন্ধ্যা বা প্রজনন অক্ষম করে দেয়। এতে পুরুষ ও স্ত্রী উভয়ের উপরেই প্রভাব পড়ে, কিন্তু তাদের হত্যা করা হয় না। স্বল্পমেয়াদী অভিযানের বদলে বন্ধ্যাকরণ প্রাকৃতিকভাবে সময়ের সঙ্গে সঙ্গে জনসংখ্যা কমিয়ে আনে। প্রজনন না থাকলে পুনরায় সংখ্যা বৃদ্ধিও হয় না, ফলে ফাঁদ পাতা, গুলি করা, আবার হঠাৎ জনসংখ্যা বেড়ে যাওয়ার যে চক্র, তা মূল উৎস থেকে কেটে দেওয়া যায়। সবচেয়ে বড় চ্যালেঞ্জ ধারণাটি নয়, বরং বাস্তবায়ন করা। কিভাবে বিশাল এলাকায় যথেষ্ট সংখ্যক শূকরের কাছে গর্ভনিরোধক টোপ পৌঁছে দেওয়া যায়, কিভাবে নিশ্চিত করা যায় যে অন্য প্রাণী তা খেতে পারবে না, এবং যখন প্রতিটি প্রাণী আলাদাভাবে গণনা করা যায় না, তখন কার্যকারিতা কিভাবে মাপা হবে। এই প্রশ্নগুলোর সমাধান এখনও খোঁজা হচ্ছে। তবে আফ্রিকার মাটিতে ইতিমধ্যেই এতে বিনিয়োগ শুরু করেছে, কারণ তারা বুঝেছে শুধু শারীরিকভাবে সরিয়ে ফেলা দিয়ে লক্ষ লক্ষ প্রাণীর সমস্যা সমাধান সম্ভব নয়। একই সময়ে থার্মাল ইমেজিং প্রযুক্তি রাতের শিকারকে অত্যন্ত কার্যকর করে তুলেছে। এতে শিকারীরা এক অভিযানে পুরো একটি শূকরের দল খুঁজে বের করে নির্মূল করতে পারে। নজরদারি ড্রোন শূকরদের চলাচলের মানচিত্র তৈরি করে, তাদের বিশ্রামের জায়গা চিহ্নিত করে এবং সংকীর্ণ পথ বা চেক পয়েন্ট নির্ধারণ করে। ফলে বন্যপ্রাণী নিয়ন্ত্রণ এখন একটি বহুস্তরীয় কৌশলগত ব্যবস্থায় পরিণত হয়েছে। সাধারণ শিকার নয়, ফলাফল অনেকের প্রত্যাশার চেয়েও দ্রুত দেখা যায়। শহরে যেখানে বুনো শূকর পার্ক ও আবাসিক এলাকায় ঘুরে বেড়াতো, সেখানে স্মার্ট ফাঁদ, বৈদ্যুতিক বেড়া এবং সমন্বিত শিকারের সমন্বয়ে তাদের উপস্থিতি প্রায় নির্মূল করা হয়। যেসব জায়গা প্রতিদিন মাটি খোঁড়ার চিহ্ন দেখা যেত, সেগুলো চোখে পড়ার মতো শান্ত হয়ে যায়। ক্ষতি পুরোপুরি বন্ধ হয়নি ঠিকই, কিন্তু তা নিয়ন্ত্রণযোগ্য মাত্রায় নেমে আসে। এক মৌসুমে শত শত একর জমি পুনরায় বপন করার বদলে ক্ষতি সীমিত ও স্থানীয় হয়ে পড়ে। রোপণের মৌসুমে থার্মাল রাতের শিকার দ্রুত হস্তক্ষেপ করতে সাহায্য করে। ক্ষেত পুরোপুরি নষ্ট হওয়ার পর প্রতিক্রিয়া জানানো নয়, বরং আগেই থামিয়ে দেওয়া। আফ্রিকা জুড়ে যেসব অঞ্চলে সমন্বিত বহু পদ্ধতির নিয়ন্ত্রণ ব্যবহার করছে, সেখানে 2 বছরের মধ্যে শূকরের সংখ্যা 60 থেকে 70% পর্যন্ত কমে গেছে। এর সঙ্গে সঙ্গে ফসলের ক্ষতিও একইভাবে কমেছে। একই সময়ে বুনো শূকর নিয়ন্ত্রণকে ঘিরে একটি নতুন শিল্প গড়ে উঠেছে। স্মার্ট ফাঁদ,
থার্মাল যন্ত্রপাতি, হেলিকপ্টার সেবা, অপারেটর প্রশিক্ষণ, মৃতদেহ সংগ্রহ, প্রক্রিয়াকরণ সব কিছু মিলিয়ে যা একসময় শুধু অর্থনৈতিকভাবে বোঝা হিসেবে দেখা হতো, তা এখন চাকরি, আয় এবং দীর্ঘমেয়াদী নিয়ন্ত্রণ ব্যবস্থার উৎসে পরিণত হচ্ছে। আফ্রিকার বুনো শূকরের বিরুদ্ধে লড়াই একটি বিষয় স্পষ্ট করে দেয়, কোনো একক ম্যাজিক সমাধান নেই যা একটি জটিল সমস্যার সমাধান করতে পারে। শুধুমাত্র তখনই ভারসাম্য বদলাতে শুরু করে যখন প্রযুক্তি, কৌশল এবং মানুষ একটি সমন্বিত নেটওয়ার্কে যুক্ত হয়। স্মার্ট ফাঁদ, আকাশপথের শিকার, রাসায়নিক নিয়ন্ত্রণ, প্রজনন ব্যবস্থাপনা সব মিলিয়ে আফ্রিকা শুধু ক্ষতি কমাচ্ছে না, বরং বৃহৎ পরিসরের পরিবেশগত ঝুঁকি কিভাবে নিয়ন্ত্রণ করতে হয় তার নতুন সংজ্ঞা দিচ্ছে। আপনি যদি আধুনিক বিশ্বের এই গোপন লড়াই, প্রযুক্তি ও ব্যবস্থাগুলো সম্পর্কে আরও জানতে চান, তাহলে আমাদের এই RS ভয়েস বাংলা চ্যানেলকে লাইক ও ফলো করতে ভুলবেন না।